লনে বসে জিনি উমার চুল বেঁধে দিচ্ছে। উষা চা বিস্কুট নিয়ে জিনির পাশে এসে বসল, তারপর নিজে খাওয়ার পাশাপাশি জিনিকেও খাইয়ে দিতে লাগল। চুল বাঁধা শেষ হতেই উমা জিনির সম্মুখে বসে উষাকে উদ্দেশ্য করে বলল, আপু ভাবিকে আমি খাওয়াব, তুমি সরো। উষা ভ্রু কুঁচকে বলল, আমাকে তো কোনোদিন খাওয়াতে চাসনি, তুমি কি আমার ভাবি? উষা মনে মনে বলল, ওরে পাগলি, আমিও তোর ভাবি হই রে, শুধু তোর ওই টমেটোর মতো ভাইটাকে বিয়ে করা বাকি। উমা হাসিমুখে জিনিকে নিজ হাতে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাইয়ে দিতে লাগল। উৎকর্ষ সাদা রঙের টি শার্টের সাথে কালো রঙের ট্রাউজার পরে কফি খেতে খেতে উষার পাশে এসে বসে পড়ল। উষা হা হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে, বিড়বিড় করে বলল, ঘুম থেকে উঠার পর আপনাকে এত কিউট লাগে কেন টমেটো সস? উৎকর্ষ আর চোখে উষার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে সবার অগোচরে নিঃশব্দ হাসল, তারপর জিনির দিকে তাকিয়ে বলল, জি। বলতে ধরতেই কালকে উৎসাহের ভাবি বলে ডাকতে বলার কথাটা মনে পড়ে গেল। হতাশার শ্বাস ফেলে উৎকর্ষ মনে মনে বলল, এই ছোট মেয়েটাকে এখন আমার ভাবি বলে ডাকতে হবে। জিনি ভ্রু কুঁচকে বলল, ভাইয়া কিছু বললেন? উৎকর্ষ গলা খাকারি দিয়ে বলল, এই যে পিচ্ছি ভাবি ভাই, তোমার সার্টিফিকেটগুলো তোমার মাকে ফোন করে আনতে বলেছে, উষার কলেজে ভর্তি করানোর সময় দরকার পড়বে। উষা কপাল কুঁচকে বলল, পিচ্ছি ভাবি? তাছাড়া কি বলবো? তোর বয়সী মেয়েকে ভাবি বলতে বিবেকে বাধে, তবুও ভাইয়ের কথা ভেবে ডাকতে হচ্ছে। ভাবি ডাকটা শুনলেই জিনির বুক ধুকপুক করা শুরু করে, অন্য রকম একটা ফিলিংস হয় যা সম্পর্কে যিনি অনভিজ্ঞ। উষা ব্যঙ্গ করে বলল, শেষমেশ তো আমার মতো বয়সী মেয়েকেই বিয়ে করবেন, এখন এত ঢং করার কি দরকার? উৎকর্ষ স্বাভাবিক কণ্ঠে বলল, এত পিচ্ছি বউ ঘরে তোলার কোনো ইচ্ছা আমার নেই, আমার থেকে 2-3 বছরের ছোট মেয়েকে আমি বিয়ে করব। বলেই উৎকর্ষ ট্রাউজারের পকেটে হাত রেখে বাড়ির ভিতরে চলে গেল। উমাও ভাইয়ের পিছন পিছন চলে গেল, কারণ একটু পরেই ওকে টিউশন পড়াতে আসবে। উষা খুব ধো চাহনিতে উৎকর্ষের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সবকিছু বুঝতে পেরে যিনি ঠোঁট চেপে হাসল, তারপর মুখটা স্বাভাবিক করে বলল, এটাই তোর সেই হ্যান্ডসাম ভাইটা না, যাকে নিয়ে রাতদিন স্বপ্ন দেখতে থাকিস? উষা গণিদৃষ্টিতে জিনির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোকে কতবার বলেছি উনাকে আমার ভাই বলবি না, উনি আমার কাজিন ওরফে জামাই হন, বুঝলি? জিনি অন্যদিকে তাকিয়ে হাসি আটকানোর বৃথা চেষ্টা করল। উষা রক্ত হয়ে ওর পিঠে পোড় মেয়ে রে বলল, একদম হাসবি না জিনি, অনেক স্টে। হাসি আটকিয়ে জিনি বলল, ভাইয়া কি বলে গেল শুনলি না? উনি উনার থেকে 2-3 বছরের ছোট মেয়েকে বিয়ে করবেন, তুই তো উনার থেকে 10 বছরের ছোট হবি। তো তুইও তো আমার ভাইয়ার থেকে 10 বছরের ছোট, দরকার পড়লে ইমোশনাল কমেইল করে উনাকে আমি বিয়ে করব। জিনি চোখ সরু করে উষার দিকে তাকিয়ে বলল, দিন দিন এন্ডা হয়ে যাচ্ছিস তুই। এত সুদর্শন কাজিনের জন্য এন্ডা হওয়া খারাপ কিছু না। দেখিস তোর থেকেও কোনো বড় এন্ডা এসে তোর টমেটো সসকে তুলে নিয়ে যাবে। জিনি উষাকে গে যেতে দেখে জিনি লনের মধ্যে ছুট লাগালো। উষাও ওর পিছন পিছন ছুটতে লাগল। অনেকক্ষণ ছোটাছুটি করার পর দুজনেই ক্লান্ত হয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। তারপর হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগল। বাড়ির ভিতর থেকে 2 জোড়া চোখ ওদের দিকে তাকিয়ে মুচকি হাসল। সবাই ড্রয়িং রুমে বসে বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে। জিনির বাবা মা কিছুক্ষণের মধ্যেই আসার কথা। উৎসাহ বুড়ো কাজ রিফাতকে বুঝিয়ে দিয়ে আজ তাড়াতাড়ি বাসায় এসেছে। উমায়েত আর উসায়েদ ফারুকি উৎকর্ষকে অফিসে রেখে নিজেরা নতুন আত্মীয়দের আহ্বান জানানোর জন্য বাড়িতে এসেছে। কয়েক মিনিটের মাথায় কলিংবেল বেজে উঠল। উৎসাহ দরজা খুলে দিয়ে সামনে দাঁড়ানো শ্বশুর শাশুড়িকে হাসিমুখে সালাম জানিয়ে জীবনকে কোলে তুলে নিল। বাবা মাকে দেখতেই যিনি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। জিহান মুক্তাদির মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, জিনাত মামুনি, আমরা এসেছি তো, আর কেঁদো না। যিনি বাবাকে ছেড়ে দিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। রাহেলা ওয়াসিম মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, কেমন আছিস সোনামনি? যিনি উত্তর না দিয়ে ফোপাতে লাগল। উমায়েত ফারুকি আর উর্মিলা রহমান এসে উনাদের সাথে কুশল বিনিময় করে ভিতরে নিয়ে গেলেন। উৎসাহের কোল থেকে জিনিকে কাঁদতে দেখে জীবন বলল, আপু তোমাকে কি দিছুম বাইয়া মালছে? ওর কথা শুনে সবাই হেসে ফেলল। যিনি চোখ মুছে মৃদু হেসে বলল, না বাবু, আমাকে কেউ মা তারা চিহ্নরেনি। তালে কাঁদছ কেন? যিনি উৎসাহের সম্মুখে গিয়ে খুব কাছাকাছি দাঁড়িয়ে জীবনকে নিজের কোলে নেওয়ার সময় ওর শরীরের সাথে শো লাগল। জীবনকে কোলে নিয়ে ওর গালে চুমু খেয়ে যিনি বলল, তোমাকে অনেকদিন পর দেখলাম তো, তাই কান্না আটকাতে পারিনি বাবু। জীবন ছোট ছোট দাঁত বের করে খিকখিক করে হেসে উঠল।
ওদিকে জিনিকে নিজের এত কাছে আসতে দেখে উৎসাহের হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, বুকে হাত চেপে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে উৎসাহ বিড়বিড় করে বলল, ক এন্ট্রোল উৎসাহ ক এন্ট্রোল, সেদিন তো জড়িয়ে ধরে আমার রাতের ঘুম রাম করে দিয়েছিল, আজ আবার আমাকে রচিত করার চেষ্টা করছে। জিনির মা বাবার সাথে বড়রা নানা রকম গল্প গুজব করতে লাগল, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করল। খুব দ্রুতই সবার সাথে মিশে গেলেন জিহান আর রাহেলা। উৎসাহের পরিবারের এমন উষ্ণ ব্যবহার দেখে জিহান মুক্তাদির স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তার মেয়ে এখানে ভালোই থাকবে। উনি উৎসাহকে চিনতে কোনো ভুল করেননি। সন্ধ্যা হয়ে যেতেই জিহান মুক্তাদির চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। সবাই থাকার জন্য অনুরোধ করলেও জিহান আর রাহেলা সন্তর্পণে সেটা মানা করে দিল। জীবন বাবার কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে, বাবা মাকে চলে যেতে দেখেই জিনির চোখ ছলছল করে উঠল। জিহান আর রাহেলা মেয়েকে আদর করে বিদায় জানিয়ে চলে গেল। সদর দরজায় দাঁড়িয়ে সামনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে জিনি কাঁদতে লাগল। ওর পাশে এসে উৎসাহ নিজের রুমাল ওর দিকে বাড়িয়ে দিল। ক্রন্দনরত চোখ দুটো তুলে জিনি উৎসাহের পানে তাকাল। ওমন পানিতে টইটম্বুর মায়াভরা চোখ দুটো দেখে উৎসাহের মনটা মুগ্ধতায় ছেয়ে গেল। উৎসাহকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে জিনি বিব্রত হয়ে চোখ সরিয়ে নিল। উৎসাহ এখনও ওর দিকে রুমালটা বাড়িয়ে রেখেছে। জিনি সেদিকে একপলক তাকিয়ে ধীর হাতে সেটা নিয়ে চোখ মুছল। উৎসাহ শীতল গলায় বলল, চোখের পানির সাথে নাকের পানিও মুছতে পারো, সমস্যা নেই। জিনি চোখ বড় বড় করে উৎসাহের দিকে তাকালো। ওকে ওভাবে তাকাতে দেখে উৎসাহ ভ্রু নাচিয়ে বলল, কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন জিনাত? সত্যি বলছি, নাকের পানি মুছলে কিছুই মনে করব না। জিনি কিছু একটা ভেবে উৎসাহের রুমালে খুব জোরে নাক ঝেড়ে একদম নোমতারা চিহ্ন করে ফেলল। তারপর দাঁত কেলিয়ে রুমালটা উৎসাহের হাতে দিয়ে বলল, ধন্যবাদ, এই নিন আপনার রুমাল। বলেই জিনি হাসতে হাসতে চলে গেল। উৎসাহ শান্ত চোখে ওর যাওয়ার দিকে তাকালো, তারপর হাতের কোকড়ানো রুমালটার দিকে তাকিয়ে নিঃশব্দ হাসল। মাঝরাতে অদ্ভুত কিছু শব্দ শুনে উষার ঘুম ভেঙে গেল। চোখ খুলে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করল ও। আবারও ওর কানে অদ্ভুত শব্দগুলো ভেসে আসতে লাগল। উষা বিছানা থেকে নেমে সুইচ অন করতেই দেখল বিদ্যুৎ নেই, তাই পুনরায় গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কয়েক মিনিট পর আবারও সেই অদ্ভুত শব্দগুলো ভেসে আসতে লাগল। এবার কৌতূহল দমন করতে না পেরে উষা ফোনের ফ্ল্যাশ লাইট অন করে নিজের রুম থেকে বের হল। উৎকর্ষের রুমের দিক থেকে কারো পদশব্দের আওয়াজ শুনতে পেয়ে উষা সেদিকে ধীরে ধীরে যেতে লাগল, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না ওখানে। উৎকর্ষের রুমের দরজা হালকা কা দিয়ে দেখল সেটা বন্ধ, আর কান পেতে ভিতর থেকে সারা শব্দও শুনতে পেল না। তার মানে উৎকর্ষ ঘুমিয়ে আছে। উষা ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় দেখল একটা ছায়া সিঁড়ি বেয়ে নিচে নামছে। এ ঢোক গিলে উষা অস্ফুট স্বরে বলল, কে ওখানে? প্রশ্নটা করার সাথেই ছাটা উধাও হয়ে গেল। উষা এদিক ওদিক আলো ফেলে দেখল কেউ নেই। নিজের রুমের দিকে ঘুরে দাঁড়াতেই লন থেকে কারো হাসির শব্দ ভেসে আসল। হাসিটা শুনতেই উষার গায়ে কাটা দিয়ে উঠল। অনিচ্ছা সত্ত্বেও মোহগ্রস্ত হয়ে এক পা করে দুরুদুরু বুকে উষা সিঁড়ি বেয়ে নামল। লনে যাওয়ার দরজাটার সামনে গিয়ে পা থেমে গেল ওর। বুকে অনেক সাহস সঞ্চার করে কাঁপা কাঁপা হাতে দরজার নব ঘুরাল। দরজাটা কেমন হরর মুভির মতো ক্যাচক্যাচ করে শব্দ করে উঠল। সেই শব্দ শুনে উষা মৃদুচিত কার করে কেঁপে উঠল। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কম্পিত কণ্ঠে বলল, তুই দরজা, তোর কাজ হচ্ছে নব ঘুরানোর সাথেই দ্রুতগতিতে খুলে যাওয়া, তা না করে রানু মণ্ডলের গলার মতো আহা হা করে স্লো মোশনে কে খুলতে বলেছে স্টুপিড। তোর এই গানের ট্যালেন্টের জন্য আমার এখনই হার্ট অ্যাটাক হয়ে যেত। হঠাৎ সামনে দিয়ে একটা ছায়া সরে যেতেই উষা দরজার সাথে বকবকানি বন্ধ করে চোখ বড় বড় করে সামনের দিকে তাকালো। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফোনের আলো আশেপাশে ফেলে উষা কাঁপা কাঁপা গলায় বলল, খবরদার, আমাকে ভয় দেখাবি না ভূত। আমার মতো ছোট বাচ্চাকে ভয় দেখিয়ে ভূত সমাজে নিজের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিস না ভাইটুক, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। হঠাৎ শ্রী ভাবে কেউ হাসতে লাগল। সেই তহিন করা হাসি শুনে উষা টানটান হয়ে দাঁড়াল। ও কার করতে চাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কিছু সময় পর হাসি থেমে গেল। জোরে জোরে শ্বাস নিতে নিতে উষা কম্পিত হাতে আশেপাশে ফ্ল্যাশ লাইটের আলো ফেলে দেখতে লাগল। হঠাৎ ওর কাঁধে কারো ঠান্ডা হাতের শো পেতেই কট আওয়াজে ভূত বলে কার করে উষা কারো চুল টেনে ধরে তাকে এলোপাতারি রতে লাগল। উৎকর্ষ থায় ওতনাদ করে বলল, লাগছে, ছাড় উষা, আমি কোনো ভূত টুতো না, আমি উৎকর্ষ। উষা চুল ছেড়ে দিয়ে নিচে থেকে ফোন উঠিয়ে উৎকর্ষের মুখে লাইট
রল লাইটের তীরতায় চোখ ধাঁধিয়ে যাওয়ায় উৎকর্ষ হাত দিয়ে চোখ ঢেকে গত স্বরে বলল, উষা, মোবাইলের আলো সরা আমার মুখের সামনে থেকে। উষা অন্যদিকে লাইট সরিয়ে ভ্রু কুঁচকে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? এই প্রশ্ন তো আমার করার কথা। কিছু অদ্ভুত আওয়াজ শুনে আমি নিচে এসেছিলাম, বিশ্বাস করুন আমি একটা ছায়াও দেখেছি আর একটা কর হাসিও শুনেছি। উৎকর্ষ গম্ভীর মুখে কাটকাট গলায় বলল, ভাইয়ের মতো গোয়েন্দা হওয়ার খুব শখ জেগেছে তাই না? রাত বিরাতে রের মতো বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস। তোকে দেখলে তো ভূতেরা দ্বিতীয় দফায় রে যাবে। উষা জোর দিয়ে বলল, সত্যি বলছি কিছু একটা ছিল এখানে, আমি নিজ চোখে দেখেছি আর হাসিও শুনেছি, খুব বিদঘুটে হাসি ছিল। নিজের হাসি হয়তো নিজেই শুনে ফেলেছিলি, তোর হাসির চেয়ে কর হাসি কারো হতেই পারে না। উষা কটমট দৃষ্টিতে উৎকর্ষের দিকে তাকিয়ে কিছু বলতে ধরতেই ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। সবাই উষার চেঁচামেচি শুনে নিচে চলে এসেছে। উৎসাহ বোনের সামনে গিয়ে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে উষা, এত রাতে চিৎকার করছিস কেন? ভাইয়া আমি কাউকে দেখেছি, একটা ছায়া আমার সামনে দিয়ে দৌড়ে লনের দিকে গিয়েছিল, তারপর আমি লনে যেতেই কারোর তহিন করা হাসি শুনেছিলাম। এসব কানে যেতেই যিনি ভয়ে উষার হাত চেপে ধরল, সেদিকে একনজর তাকিয়ে উৎসাহ শীতল গলায় বলল, কোনো ভূত টুতো নেই, সব তোর মনের ভুল, অন্ধকারে নিজের ছায়া দেখেই হয়তো ভয় পেয়েছিলি, আর ঘুম পর্যাপ্ত না হওয়ায় ভুল ভালো শুনেছিস। উৎকর্ষ ব্যস্ত হয়ে বলল, আমিও সেটাই বললাম, কিন্তু ও তখন থেকে ভূত ভূত করতেছে, এমনকি ভূত ভেবে আমাকে আচ্ছামতো পোপরও রেছে। বলেই উৎকর্ষ নিজের চুল আর গালে হাত বোলাতে লাগল। উষা মাথা চুলকে ৩২ পার্টি দাঁত বের করে উৎকর্ষের দিকে তাকাল, মুখটা গম্ভীর করে চাহনিতে উৎকর্ষ ওর দিকে তাকাতেই উষা অপরাধী মুখ করে মাথাটা নিচু করল। উৎসাহ বলল, হয়েছে, সবাই এখন ঘুমাতে যাও। সবাই নিজ নিজ রুমে চলে গেল। ওরা চারজন বাদে। উষা আবারও বলে উঠল, ভাইয়া আমি মিথ্যা বলছি না, সত্যি কেউ ছিল ওখানে। উৎসাহ অত্যন্ত শীতল গলায় বলল, ঘুমোতে যা উষা। উষা আর কিছু না বলে যেতে লাগল। ওর পিছন পিছন উৎকর্ষও যেতে লাগল। উৎকর্ষের দিকে তাকিয়ে উষা বলল, আচ্ছা আপনি নিচে গিয়েছিলেন কেন? আমার রুমের সামনে গিয়ে কথা বলতেছিলি, সেটা শুনেই আমার ঘুম ভেঙে গিয়েছিল, তারপর তোকে খুঁজতে খুঁজতে নিচে চলে গিয়েছিলাম। বলেই উৎকর্ষ গাল মালিশ করতে করতে নিজের রুমে চলে গেল। উৎসাহ সন্ধানী দৃষ্টিতে জানালা দিয়ে লনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। যিনি উৎসাহের পাশেই দাঁড়িয়ে আছে। লন থেকে চোখ সরিয়ে যিনির দিকে তাকিয়ে উৎসাহ বলল, চলো ঘুমাতে যাই। বলে উৎসাহ লাইট অফ করে দিল, তারপর সিঁড়ির দিকে পা বাড়াল। যিনি হন্তদন্ত হয়ে ওর একটা আঙুল ধরে বলল, আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন? যিনি স্পর্শ পেতেই উৎসাহ মকে গেল, তারপর নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলল, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। কথাটার মধ্যে কিছু একটা ছিল। যিনি মন্ত্রমুগ্ধের ন্যায় অপলকভাবে উৎসাহের দিকে তাকিয়ে থাকল। দোতলায় আসতেই কেউ ওর হাতে হাত রাখতেই যিনি এ চিৎ কার করে উঠল। ওর চিৎ কার শুনে উষাও চিৎ কার দিয়ে উঠল। উৎসাহ শীতল গলায় বলল, তুই এখনো ঘুমাতে যাসনি? একা একা ভয় লাগছিল, আজ যিনি আমার সাথে ঘুমাক ভাইয়া প্লিজ। উৎসাহ কিছু বলার আগেই যিনি বলে উঠল, অবশ্যই থাকব, আমারও খুব ভয় লাগতেছে। উষা তৃপ্তির হাসি হেসে যিনিকে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। শান্ত চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ নিজের রুমে চলে গেল। সবাই লাইট অফ করে ঘুমিয়ে পড়লে আবারও লনের ওখানে একটা ছায়া দৃশ্যমান হয়ে উঠল। তারপর দোতলার দিকে তাকিয়ে শ্রীভাবে হাসতে লাগল। যিনি আর উষা মাথা নিচু করে একটা ২৪-২৫ বছরের সুদর্শন যুবকের সামনে বসে আছে। উমায়েত ফারুকী ওদের জন্য এই ছেলেটাকে সিলেক্ট করেছে টিউশন পড়ানোর জন্য। যিনি আর উষা অনিচ্ছা সত্ত্বেও মনোযোগ সহকারে সোবহানের কথা শুনতেছে। কিছুক্ষণ পড়ানোর পর সোহান বলল, বাহ, তোমরা তো খুব দ্রুতই সবকিছু বুঝে ফেললে। মানুষ বলে সুন্দরীরা নাকি পড়াশোনায় কম পারে, কিন্তু তোমরা সেই কথাটাকে ভুল প্রমাণ করে দিলে। সোবহানের কথা বলার অঙ্গভঙ্গি দেখে যিনি আর উষা অস্বস্তিতে পড়ে গেল। তা ওর কথার প্রতি উত্তরে মৃদু হাসল। আরও কিছুক্ষণ পড়ানোর পর সোহান চলে গেল। ও চলে যেতেই উষা চোখ সরু করে যিনির দিকে তাকিয়ে বলল, এই ছেলে আমাদের দুজনকে লাইনে তারা চিহ্ন রে গেল নাকি জুলিয়েট? যিনি ভ্রু কুঁচকে বলল, কি জানি, হতেও পারে। উষা আফসোসের সুর তুলে বলল, কিন্তু কোনো লাভ নেই, আমরা দুজনেই বুক। যিনি শান্ত চোখে উষার দিকে তাকালো কিন্তু কিছু বলল না। বইপত্র গুছিয়ে দুজনে নিচে চলে গেল।
উর্মিলা আর মিতা ড্রয়িং রুমে বসে নকশিকাঁথা সেলাই করতেছে। যিনি আগ্রহভরে সেটা দেখতে লাগল। উর্মিলা রহমান একনজর ওর দিকে তাকিয়ে বলল, শিখতে চাও? যিনি উচ্ছ্বসিত হয়ে মাথা উপর নিচ করল। তা দেখে দুজা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তখনই সদর দরজা দিয়ে উৎকর্ষ লম্বা লম্বা পা ফেলে উষার পাশে গা এলিয়ে বসে পড়ল। ওর মুখের দিকে তাকাতেই উষা মোকে উঠল। উৎকর্ষের ফর্সা গালের বেশ কিছু জায়গায় চরের দাগ, সেটা দেখে উষার প্রচণ্ড মায়া হল। কাল ওভাবে না জেনে নখ দিয়ে টা ঠিক হয়নি। উৎকর্ষ ওর চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, দেখছিস না ক্লান্ত হয়ে গেছি? যা এক কাপ কফি বানিয়ে আনো। উষা আরও কয়েক মুহূর্ত উৎকর্ষের মুখের দিকে করুণভাবে তাকিয়ে থেকে কিচেনে চলে গেল। কয়েক মিনিট পর কফি আর মলম নিয়ে উৎকর্ষের পাশে গিয়ে বসল। উর্মিলা আর মিতা ইয়াসমিন যিনিকে খুব মনোযোগ সহকারে নকশিকাঁথা বানানো শিখাচ্ছে, তাই উৎকর্ষের দিকে এখনও খেয়াল করেনি। উষা উৎকর্ষের হাতে কফি দিয়ে মলম বের করে ওর গালে দিয়ে দিতে লাগল। এমন কাণ্ডে উৎকর্ষ হতভম্ব হয়ে গেল। আছড়ে মলম লাগাতেই উৎকর্ষ মৃদু ওতনাদ করে উঠল। তা দেখে উষা ব্যস্ত কণ্ঠে বলল, বা থা করছে। উষার দিকে অপলকভাবে তাকিয়ে থেকে উৎকর্ষ ছোট্ট করে উত্তর দিল, হু। উষা এবার মলম দেওয়ার পাশাপাশি ফু দিতে লাগল যাতে লা না করে। উৎকর্ষ মুগ্ধ নয়নে পলকহীনভাবে ওর দিকে তাকিয়ে থাকল। উষা মলম লাগানো শেষে ওর দিকে তাকাতেই উৎকর্ষ চোখ সরিয়ে মুখটা গম্ভীর করে কাটকাট গলায় বলল, কাল নিজেই চর কাটলি আর আজ আদিক্ষেতা করে মলম লাগিয়ে দিচ্ছিস। যত্ত সব ভ্রম। বলেই উৎকর্ষ গটগট পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। এতক্ষণে উর্মিলা রহমানের ওর দিকে নজর এলো। ব্যস্ত হয়ে বলল, উৎকর্ষ বাবা কখন এসেছ? উৎকর্ষ মাথা ঘুরিয়ে বলল, একটু আগেই আসলাম বড়মা। দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার গরম করতেছি। আচ্ছা বলে উৎকর্ষ চলে গেল। উষা হতভম্ব হয়ে বিড়বিড় করে বলল, চর কাটার পরেও তো এতটা দেখাননি যতটা মলম লাগানোর পর দেখালেন। আজব তো, হঠাৎ কি হলো উনার? খাবার টেবিলেও উৎকর্ষ গম্ভীর মুখে বসেছিল। একবারের জন্য উষার দিকে তাকায়নি। তারপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। উষার প্রচণ্ড রাপ লাগতেছে উৎকর্ষের এমন ব্যবহার। বারবার ওর রুমের দিকে তাকাচ্ছে। শেষে অধৈর্য হয়ে উষা উৎকর্ষের রুমের সামনে গিয়ে দরজায় টোকা মেরে বলল, শুনছেন, আমি দুঃখিত, কালকের কর্মকাণ্ডের জন্য আর কখনো করব না। উৎকর্ষ অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এখান থেকে যা, আমাকে ডিস্টার্ব করবি না। প্লিজ শেষবারের মতো মাফ করে দিন। উষা এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, চলে যা এখান থেকে। আমি উষার কথা সম্পূর্ণ হওয়ার আগেই উৎকর্ষ জোন করে বলল, দূরে গিয়ে তবু আমার এখানে আসিস না। উষার চোখ ছলছল করে উঠল। দ্রুত চোখের পানি মুছে নিয়ে জিনির কাছে চলে গেল। কিছু সময় নীরব থাকার পর উষা বলল, কোথায় গিয়ে রলে বা থা কম লাগবে জুলিয়েট? জিনি আশ্চর্যান্বিত হয়ে সচকিতে উষার দিকে তাকিয়ে বলল, কি ইদানিং কানে কম শুনছিস নাকি? জিনি ভ্রু কুচকে বলল, মস্তিষ্ক কি উৎকর্ষ ভাইয়ার রুমের বাইরে ফেলে এসেছিস? কি সব আবল তাবল কথাবার্তা বলছিস? হ্যাঁ, তোর ওই ভাইয়াই বলেছে দূরে গিয়ে রতে, তাই তোর পরামর্শ চাচ্ছিলাম কত দূরে গেলে ভালো হয়। জিনির কেন জানি হঠাৎ খুব হাসি পেল, কিন্তু উষারে গে যাবে ভেবে হাসল না। গলা খাকারি দিয়ে বলল, রার খুব শখ তোর, তাই না? উৎসাহ ভাইয়াকে বলে তোকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করতেছি, দাঁড়া। উষা খুব চাহনিতে জিনির দিকে তাকালো। তা দেখে জিনি মাথা চুলকে বলল, উনি আমার ভাইয়ের মতো, ছোট থেকে ভাইয়া বলে ডেকেছি, যদিও কোনোদিন সামনাসামনি দেখিনি, তবুও ভাইয়া বলা অভ্যাস হয়ে গেছে। উষা বিরক্তিতে কারান্ত শব্দ করে বলল, বেশ তো, ভাইয়া বলেই ডাক। তা বলছি, তোর ভাইয়ার জন্য একটা পাত্রী দেখতে হবে না? জিনি তোভম্ব হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, পাত্রী দেখব মানে? তুইই তো বললি উৎসাহ ভাইয়া তোর ভাইয়ের মতো, তা ভাইয়ের জন্য একটা সুন্দরী ভাবি আনবি না? করিস না রোমিও, আমার সময় লাগবে উনাকে মেনে নিতে। উষা গম্ভীর মুখে জিনির দিকে তাকিয়ে বলল, ওকে 1 মাস সময় দিলাম তোকে, নয়তো আরেকটা বিয়ে দিয়ে দিব ভাইয়ার। আচ্ছা, 1 মাসের মধ্যেই ভাই ডাকা বন্ধ করে দিব। সেটার কথা বলিনি, ভালোবাসার কথা বলেছি। জিনি চোখ বড় বড় করে উষার দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগল। তখনই উৎসাহ সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল। ভাইকে আসতে দেখেই উষা জিনিকে গুথা মেয়ে তারা চিহ্ন রে ফিসফিস করে বলল, যা ভাইয়ার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো।
বুড়ো থেকে এসেই ভাইয়া কফি খেতে পছন্দ করে। জিনি উৎসাহের ক্লান্তিমাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে কফি বানাতে চলে গেল, উৎসাহ চোখের উপর হাত রেখে সোফায় আধশোয়া হয়ে বলল, ছোট মা, এক কাপ কফি দাও তো। জিনি ওর সম্মুখে দাঁড়িয়ে মিহি কণ্ঠে বলল, এই নিন। জিনির কণ্ঠস্বর কানে যেতেই উৎসাহ চোখ থেকে হাত সরিয়ে ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে কফি নিয়ে নিল। ও কফি নিতেই জিনি উষার পাশে গিয়ে বসে ওর কানে কানে বলল, এবার খুশি? প্রতিদিন যদি এই দায়িত্ব পালন করিস তবেই আমি খুশি।